গত ভিডিওতে আমরা দেখেছিলাম এক্সেলে কিভাবে তথ্যবহুল রেজাল্ট শিট তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমরা তৈরি করব স্কুল রেজাল্ট, যা স্টুডেন্ট এবং অভিভাবকরা দেখতে পারবেন নোটিশ বোর্ড থেকে। যেহেতু এই শিটটি প্রিন্ট করব, সেহেতু সবার প্রথমে পেজ সেটআপ করে নিব। আমি এটা লিগ্যাল সাইজে প্রিন্ট করব। আমার সুবিধার জন্য মার্জিং থেকে সবগুলো 0 করে দেব। আপনার সুবিধা অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারেন। ভিউ থেকে পেজ লেআউটে গেলে দেখতে পাই এটা পোর্ট্রেট আছে। আমি এটা ল্যান্ডস্কেপ করে নেব। যেহেতু এই শিটটি প্রিন্ট করব, তাই হেডার ফোল্ডারে গিয়ে কাস্টম হেডার থেকে আমার আগে তৈরি করা কলেজ বা স্কুলের প্যাডের উপরের অংশ নিয়ে আসব। আমি প্যাডের নিচে কিছু লিখতে চাই, তাই ফরম্যাট টেক্সট বাটন থেকে ফন্ট সাইজ এবং ফন্টের নাম সিলেক্ট করে লিখে দিলাম। এখানে কি হবে, যদি এই শিটের নতুন কোনো পেজে আমি যাই, তাহলে ওই পেজে উপরের অংশে এই পেজটি এবং যা লিখে দেব সেটি দেখাবে। যেহেতু এটা আমি প্রিন্ট করব, তাই প্রতিবার কাজ করার পর প্রিন্ট প্রিভিউ দেখে নিব, অর্থাৎ প্রিন্ট করলে কেমন আসবে। আমি প্যাডের বাম পাশের জায়গা খালি রেখেছি কতজন এই ক্লাসে এ প্লাস পেয়েছে, এ পেয়েছে, এ মাইনাস পেয়েছে তা কাউন্টের জন্য। শিটে ঠিকঠাক দেখালেও প্রিন্ট প্রিভিউয়ে দাগটি প্যাডের উপরে চলে গেছে। প্রিন্ট করলে এরকম দাগটি প্যাডের উপরে চলে আসবে। এটাকে ঠিকঠাক করে নিতে হবে। এবার দেখেন ঠিক হয়ে গেল। এই জন্য প্রতিবার নতুন কাজ করার পর প্রিন্ট প্রিভিউ দেখে নেওয়া প্রয়োজন। এবার আমরা নিচের কাজটি করে নেব। এই শিটে থাকবে ক্রমিক নাম্বার, অর্থাৎ শিক্ষার্থীর আগের ক্লাসের রোল নাম্বার, শিক্ষার্থীর নাম, বিষয়ভিত্তিক মার্ক পয়েন্ট, মোট নাম্বার, পয়েন্ট, গ্রেড, পাস রোল। শিল স্বাক্ষর যারা দেবেন তাদের জন্য হেডার ফুটার থেকে কাস্টম ফুটারে গিয়ে তাদের নাম লিখে দিব। টেক্সট বাটনে ক্লিক করে ফন্টের নাম এবং ফন্ট সাইজ ঠিক করে নিব। প্রতিটা সেকশনের জন্য আলাদা আলাদাভাবে সেট আপ করে নিব। দেখেন হয়ে গেছে। এই সম্পূর্ণ শিটের নতুন কোনো পেজে ক্লিক করি, তাহলে হেডার এবং ফুটার দুটোই চলে আসবে। আমার এখানে নতুন করে কাজ করা লাগবে না। দেখুন, এই ক্রমিক নম্বরের সাথে যদি তথ্যবহুল রেজাল্ট শিটের ক্রমিক নম্বরের ম্যাচ হয়, তাহলে ওই ক্রমিক নম্বরের শিক্ষার্থীর নাম, মার্ক পয়েন্ট, মোট নাম্বার, গ্রেড, পাস রোল ইত্যাদি চলে আসবে। প্রথমে আমরা শিক্ষার্থীর নাম আনব। যেহেতু ক্রমিক নম্বর দিলেই শিক্ষার্থীর নাম চলে আসবে, তাই শিক্ষার্থীর গড়ে সূত্রটি লিখব। ইকুয়ালস টু VLOOKUP ব্র্যাকেট ওপেন A13, অর্থাৎ ক্রমিক নং যে গড়ে থাকবে ওই গড়। আমরা আনবো শিশু ক্লাসের শিট থেকে, তাই শিশু ক্লাসে গেলাম। তারপর এক টানে সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে দিলাম। তারপর F4, তারপর দেখতে হবে আমি যে রেজাল্টটি চাই ওইটি ক্রমিক নং ঘর থেকে কত নম্বর ঘরে অবস্থিত। আমি চাই শিক্ষার্থীর নাম, তাই শিক্ষার্থীর নামটি আছে 3 নং ঘরে। ব্র্যাকেটের মধ্যে 3 দিয়ে 0, তারপর সম্পূর্ণ ব্র্যাকেটটি বন্ধ করে দেব। এবার এন্টার মারলেই দেখুন ক্রমিকের ঘরে কোনো সংখ্যা না থাকায় শিক্ষার্থীর ঘরে কোনো নাম আসেনি। আবার আমি ক্রমিক নং দিলেই শিক্ষার্থীর নাম চলে আসছে। এখানে কি হচ্ছে, আমি সূত্রে বলেছি যদি A13 অর্থাৎ ক্রমিক নংয়ের ঘর শিশু শ্রেণীর ওই শিটের সাথে ম্যাচিং হয়, তাহলে শিশু শ্রেণীর শিটে ক্রমিক নং ঘর থেকে 3 নম্বর ঘরে যা আছে তা এই ঘরে দেখায়। দেখুন ক্রমিক নম্বরে কিছু না থাকায় শিক্ষার্থীর নামে আজে বাজে কিছু আসছে। আমি চাই ক্রমিক নম্বর না থাকলে শিক্ষার্থীর নামটাও ফাঁকা থাকবে। আগের সূত্রের সামনে লিখে দিলাম ইকুয়ালস টু ইফ ব্র্যাকেট ওপেন A13, অর্থাৎ ক্রমিক নংয়ের ঘর সমান সমান যদি কিছু না থাকে বা ফাঁকা থাকে, তাহলে ওই ঘরও ফাঁকা থাকবে। তারপর ব্র্যাকেট বন্ধ করে এন্টার করে দেব। দেখুন কাজ হয়েছে। ক্রমিক নম্বরে কিছু নেই এবং শিক্ষার্থীর নামেও কিছু নেই। আর একটা সমস্যা, 0 দিলেই শিক্ষার্থীর নামটা আজে বাজে আসছে। এটারও সমাধান করব, চলুন। আবার লিখব ইফ ব্র্যাকেট ওপেন A13, অর্থাৎ ক্রমিক নংয়ের ঘর সমান সমান যদি 0 থাকে, তাহলে এই ঘরটি ফাঁকা থাকবে। তারপর ব্র্যাকেট বন্ধ করে দিব। দেখুন ঠিক হয়ে গেছে। ক্রমিক নম্বরে 0 থাকার পরেও শিক্ষার্থীর নামে কিছু আসছে না। আবার ক্রমিক নং দিলেই শিক্ষার্থীর নামগুলো অটোমেটিক চলে আসছে। এবার মার্ক আনবো, তাই মার্কের ঘরে গিয়ে লিখলাম ইকুয়ালস টু ইফ ব্র্যাকেট ওপেন A13, অর্থাৎ ক্রমিক নম্বরের ঘর সমান সমান যদি 0 থাকে, তাহলে কিছু দেখাবে না, তাই ডবল কোটেশনে ফাঁকা রাখলাম। আবার দেব ইফ A13 সমান সমান যদি ফাঁকা থাকে, তাহলে ওই ঘরটাও যেন ফাঁকা থাকে, তাই ডবল কোটেশনের দুটোটার ভিতরেই কিছু দিলাম না। এখানে আমি শর্তগুলো আগে যোগ করে দিয়েছি। এখন আবার লিখব VLOOKUP ব্র্যাকেট ওপেন A13, অর্থাৎ ক্রমিক নম্বরের ঘর, আমরা শিশু শ্রেণী থেকে আনবো, তাই শিশু শ্রেণী শিটে গেলাম, গিয়ে
একদম ক্রমিক নম্বর থেকে সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে নিলাম। তারপর F4 মারলে এই শিটটা লক হয়ে গেল। কমা, আমার এবার দেখতে হবে মার্ক কত নম্বর ঘরে আছে, অর্থাৎ ক্রমিক নম্বরের ঘর থেকে মার্ক কত নং ঘরে আছে। নুরানি ইসলাম শিক্ষার মার্ক ক্রমিক থেকে 11 নং ঘরে আছে, তাই ব্র্যাকেটের মধ্যে 11 দিয়ে কমা 0। তারপর যতগুলো ব্র্যাকেট ওপেন করেছিলাম সবগুলোকে ক্লোজ করে দিব, তারপর এন্টার দিয়ে দিব। দেখেন মার্ক চলে আসছে। এবার আমি যদি শিশু শ্রেণীর শিটে গিয়ে মার্ক 32 দেই, তাহলে দেখেন এই শিটেও 32 দেখাবে। পয়েন্টটাও আমরা একইভাবে নিয়ে আসব। এই ক্ষেত্রে আমরা কয়েকটি পদ্ধতি ব্যবহার করতে পারি। তার মধ্যে একটি পদ্ধতি হলো ড্র্যাগ করে নিয়ে যাওয়া। আমি মার্কের ঘরটি ড্র্যাগ করে পয়েন্টের ঘরে নিয়ে নিলাম। পয়েন্টের সূত্রে কিছু বিষয় পরিবর্তন করতে হবে। দেখেন পয়েন্টের ঘরের সূত্রে B13 যতগুলো আছে সবগুলোকে A13 অর্থাৎ ক্রমিক নংয়ের ঘরে কনভার্ট করতে হবে। তারপর শিশু শ্রেণীর তথ্যবহুল শিটে ক্রমিক নম্বর থেকে পয়েন্টটি কত নম্বর ঘরে আছে ওই ঘরের নম্বর দিয়ে দিলেই হয়ে যাবে। ক্রমিক থেকে ঠিক 12 নম্বর ঘরেই নুরানি ইসলামী শিক্ষার পয়েন্টটি আছে। এখানে 11 জায়গায় যদি আমি 12 দিয়ে দিই, তাহলে দেখেন পয়েন্টটি চলে আসবে। এখন আরবি লেখার মার্ক এবং পয়েন্ট নিয়ে আসব। তবে এবার আগের মতো ড্র্যাগ করে না, এবার কপি পেস্ট করে খুব সহজেই মার্ক নিয়ে আসব। পয়েন্টের ঘরের সম্পূর্ণ সূত্রটি কপি করে মার্কের ঘরে পেস্ট করে দিলাম। তারপর তথ্যবহুল রেজাল্ট শিটের ক্রমিক নং থেকে আরবি লেখার মার্ক কত নং ঘরে আছে ওইটা সূত্রের 12 এর জায়গায় দিলেই হয়ে যাবে। রেজাল্ট শিটের 13 নং ঘরে আরবি লেখার মার্কটি আছে, তাই 12 এর জায়গায় 13 দিয়ে দিব এবং 14 নং ঘরে পয়েন্ট আছে। একইভাবে মার্কের ঘরের সূত্রটি কপি করে পয়েন্টের ঘরে পেস্ট করে দিব এবং 13 এর জায়গায় 14 দিয়ে দিব। ঠিক একই পন্থা অবলম্বন করে নুরানি গণিত শিক্ষা পর্যন্ত কাজ শেষ করব। মোট নম্বরগুলো একইভাবে নিয়ে আসব। নুরানি গণিত শিক্ষার পয়েন্টের ঘরের সূত্রটি কপি করে মোট নম্বরের ঘরে পেস্ট করে দেব। তারপর 24 এর জায়গায় 25 দিয়ে দিব, কারণ তথ্যবহুল রেজাল্ট শিটের ক্রমিক থেকে 25 নং ঘরে মোট নম্বরটি আছে। পয়েন্টের ঘরের ক্ষেত্রেও সেম করব। আগে যে কপি করেছিলাম ওইটা পেস্ট করে দিলাম পয়েন্টের ঘরে, তারপর 24 এর জায়গায় 26 দিয়ে দিব, কারণ তথ্যবহুল রেজাল্ট শিটের ক্রমিক থেকে 26 নং ঘরে পয়েন্টটি আছে। গ্রেড আর পাস রুলের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করব। গ্রেড আছে 27 নং ঘরে এবং পাস রুল আছে 28 নং ঘরে। দেখেন তথ্যবহুল রেজাল্ট শিট অনুযায়ী আমার শিটটি ঠিকঠাকভাবে কাজ করছে। এখন আমি সব ঘরে ড্র্যাগ করে দিব। দেখেন সবগুলো ঘরেই আমি যদি ক্রমিক নং দেই তাহলে ঠিকঠাকভাবে চলে আসছে। যদি 10 নম্বর ঘরটা দেখি, রবীন্দ্রেরও সে পেয়েছে 32 এবং সে ফেইল। শিশু শ্রেণীর তথ্যবহুল শিটে গিয়ে দেখি, তাহলে দেখেন এখানেও সে ফেল। এবার তাকে পাস করিয়ে দিব, দেখব ওই শিটে পরিবর্তন হয় কিনা। তাকে A+ করে দিলাম। তাছাড়া আরও কিছু করে আমি পরিবর্তন আনলাম। দেখুন 10 নং ঘরে A+ সে পেয়েছে। আমি যে ঘরের পরিবর্তন করেছি ওই ঘরটি পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমার সূত্রগুলো ঠিকঠাকভাবেই কাজ করছে। এবার দেখব ওই ক্লাসে কতজন A+ কতজন B ফেল করলো। এই শিটে A+ কতজন পেয়েছে এটা জানার জন্য A+ এর পাশের ঘরে, অর্থাৎ যে ঘরে আমরা সংখ্যাটা দেখব ওই ঘরে সূত্রটি লিখবো। কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন আমাদের গ্রেডের ঘর যতটুকু এই শিটে আছে, কমা ডবল কোটেশনের ভিতর A+, যেহেতু আমরা A+ বের করব। পর যদি এন্টার করে দিই, দেখেন চলে এসেছে A+ দুটি। এই শিটে দেখেন দুটি দেখা যাচ্ছে। এখানে সমস্যা একটা, আমার কাছে এই ক্লাসের দুটি শিট আছে, এখানে একটি শিট কাউন্ট করছে কিন্তু নিচের শিটে কি আছে এইটা কাউন্ট করছে না। আমি যদি নিচের শিট অথবা উপরের শিটের বিষয়ভিত্তিক মার্কগুলা নাড়াচাড়া করি, অর্থাৎ কম বেশি করি, তাহলে পয়েন্টে কোনো তারতম্য দেখব না, এমনকি মোট নাম্বারে, মোট পয়েন্টে অথবা গ্রেডে বা রুলে। আমি এখানে 2 নম্বর শিটে একজন স্টুডেন্টের A+ আনতে যাচ্ছি, তো এটা আমাকে এই শিট থেকে করলে হবে না, আমাকে করতে হবে তথ্যবহুল রেজাল্ট শিটে। আমি তথ্যবহুল রেজাল্ট শিটে একজনকে A+ করে দিলাম। দেখেন এই শিটেও A+ দেখাচ্ছে এবং আমি যা আরও পরিবর্তন করেছি সেটাও পরিবর্তন হয়েছে এখানে। আমার এই 2 শিট মিলিয়ে A+ মোট 3টি, কিন্তু A+ এখানে উপরে দেখাচ্ছে 2টি। তো এই সমস্যাটার সমাধান করতে হবে। এটা দেখাচ্ছে মূলত
আমি শুধু উপরের শিটটাই কাউন্ট করেছি, নিচের শিটটা কাউন্ট করিনি। এবার নিচের শিটটা কাউন্ট করব। তার জন্য উপরের সূত্রে গিয়ে লিখলাম কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। আমি যেহেতু আগে উপরের শিটটা কাউন্ট করেছি তাই এবার নিচের শিটটা কাউন্ট করব। নিচে যতজন স্টুডেন্ট আছে সবাইকে সবার গ্রেড সিলেক্ট করে দেব, কমা ডবল কোটেশনের ভিতরে আগের মতোই A+ দিয়ে দিব। তারপর ব্র্যাকেট বন্ধ করে ইন্টার দিলেই দেখেন 3 হয়ে গেছে। এবার কতজন এ পেয়েছে তা কাউন্ট করব। যেহেতু একই শিটে কাজ করব, একই জায়গা থেকে কাউন্ট হবে, তাই আগের সূত্রটি কপি করে এ যেখানে কাউন্ট হবে ওই করে পেস্ট করে দিলাম। A+-এর জায়গায় শুধু এ দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে কাউন্ট করা। দেখেন কাউন্ট হয়ে গেছে। আমার এ 2টি আছে সম্পূর্ণ শিটে। ঠিক একইভাবে বি, A-D, C কজন F সেটা বের করব। তবে হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করতে হবে, গ্রেডে যদি F-এর জায়গায় ফেল লেখা থাকে তাহলে আমাকে সূত্রে লিখতে হবে ফেল, F-এর পরিবর্তে ফেল লিখতে হবে। চলে আসছে, আমার একজন ফেল আছে। নিচের শিটেও একইভাবে করে নিব, তবে এটা অন্যভাবেও করা যায়, কিন্তু আমি একইভাবে করে নিলাম। দেখেন ঠিকঠাকভাবেই কাজ করছে। এবার যদি আমি প্রিন্ট প্রিভিউ গিয়ে দেখি তাহলে দেখেন আমার 2টি শিট 2টি কাগজে প্রিন্ট হবে এবং কোনো সমস্যা ছাড়াই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এই শিট থেকে শিক্ষার্থীর মার্কশিট তৈরি করা যায়। ক্রমিক নং দিলেই শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর তথ্য, বিষয়ভিত্তিক মার্ক সহ গ্রেড এবং গড় মার্ক চলে আসবে অটোমেটিক, এবং মার্কশিটটি প্রিন্ট করে শিক্ষার্থীকে দেয়া যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে।